আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আজ আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আমরা শুরুতেই একটা আহ, কিছুটা কি বলবো, নেতিবাচক খবর বলেন অথবা দুঃখজনক খবর বলেন, সেটা দিয়ে শুরু করতে হুম, চাই। যে টিআইবি ওনারা একটা জরিপ করেছেন, যোগাযোগ বিভিন্ন সঙ্গে সঙ্গে কথা বলে দেখেছেন। এই জরিপটা বেসিক্যালি হুম, হয়েছে 2024-এর নভেম্বর থেকে 25-এর অক্টোবর পর্যন্ত, মানে পুরো সময়টা অন্তর্বর্তীকালীন সরকারের। এবং হুম, সেখানে তারা দেখিয়েছে এই সময়ে ঘুষি লেনদেন হয়েছে 12,633 কোটি টাকা। যে হুম, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তারা একটা ন্যায় নীতির শাসন প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব নিয়েছিল, দেশে একটা আইনের শাসন কায়েম করবে তারা, এবং তারা দেখিয়ে দিবে তারা কি সংস্কার করতে চায়, যা তারা নিজেদের মধ্যে বাস্তবায়ন করে দেখাবে। তাদের আমলেই এই যে দৃশ্যটি আমি বললো, কি বলবে না? কি বলার আছে? ইউনুস ফেরেস্তা হিসাবে এসেছিল, ফেরেস্তা কি জিনিস সেটা আবার দেখিয়ে দিয়েছে পাবলিককে। যে টিএভি তার যে রিপোর্ট সেখানে বলছে যে 2023 সালে তারা আওয়ামী লীগ সরকার থাকতেও এরকম একটা জরিপ করেছিল, সেটার তুলনায় এই যে 25-এর এটাকে তারা কম্পেয়ার করেছে। কম্পেয়ার করতে গিয়ে তারা দেখাচ্ছে যে আহ, দেশের বিভিন্ন সেবা খাতে, মানে যারা সেবা খাতে সেবা গ্রহীতা যারা, তাদের মধ্যে 81% আপনার কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছে। যেটা 2023 সালে আওয়ামী লীগ আমলে ছিল 70.9%, মানে কি 71%, ধরেন 81 এবং 71%, তার মানে 10% আরো বেড়েছে। এবং সবচেয়ে বেশি দুর্নীতি তারা দেখিয়েছে পাসপোর্ট উত্তোলনের ক্ষেত্রে বা পাসপোর্ট খাতে। এবং এটা বেড়ে দাঁড়িয়েছে যাতে এটা এই যে ইয়েটা 2023 সালের ঘুষের শিকার যারা হয়েছিলেন তাদের মধ্যে হচ্ছে 50.8% সেবা গ্রহীতা, যা 2025 সালে দাঁড়িয়েছে 63%। তার মানে এখানেও দেখেন 13-14 মতো বেড়েছে, 13 তো বাড়ছেই। তো এইগুলো নিয়ে পাবলিকের মাথার মধ্যে তো এখন ঢুকেছে যে ইউনুস কি শাসন আমাদেরকে দিয়ে গিয়েছিল, যে তার লোকজন, যেটা আমরা যাদের তাদের কাছে যেটা আশা করেছিলাম, যে তারা একটা এমন একটা সহি সমাজ আমাদেরকে উপহার দেবে যেখান দিয়ে মানুষ একটা দৃষ্টান্তমূলক হতে পারে, যে নির্বাচিত সরকারগুলো আমাদেরকে যেভাবে দলীয় করণের শিকার হই, আবার আমরা সেবা খাতেও সেখানেও নানা রকম দুর্নীতি থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তার কোনো খায়েশ নাই অন্য কিছু, তার সরকারের আমলে পরিস্থিতি আরো বেশি খারাপ ছিল। এবং সেখানে শুধু কথার কথাই বলেছে ইউনুস, সেখানে ব্যক্তিগতভাবে বা তার সরকার এমন কোনো পদক্ষেপ নেয় নাই যে যেখানে এগুলো প্রিভেন্ট হতে পারে এবং এই দুর্নীতি কমতে পারে। বরং তার সরকারের বিভিন্ন ব্যক্তি দুর্নীতিতে আশ্রয় নিয়েছিল। এখন পত্রপত্রিকায় বেরোচ্ছে ইউনুস স্বয়ং দুর্নীতিতে আশ্রয় নিয়েছিল। নিজের যে দুর্নীতির মামলাগুলো ছিল সেগুলো সে খারিজ করে দিয়েছে। এবং তার তার বিরুদ্ধে করের যে মামলা ছিল সেটা খারিজ করে দিয়েছে। এবং যে বিভিন্ন আর্থিক লাভবান যেগুলো হয়েছে সেগুলো তো এর মধ্যে পত্রিকা এসেছে, নতুন করে কিছু বলার নাই। তার মানে এটা একটা প্রতিষ্ঠিত হলে যে বড় বড় কথা বলে শুধু ক্ষমতা দখল করলে হয় না বা ক্ষমতায় আসলে হয় না, এই যে সরকার পরিচালনা যে একটা কঠিন বাস্তবতা সেটাও জানতে হয়। এবং এই সমস্ত আনাড়ি লোকজনকে দিয়ে কখনো সরকার মানে চলতে পারে না। মানে এই যে আপনি বললেন যে সরকার পরিচালনা যে কতটা কঠিন, এটা হয়তো হ্যাঁ, উনি দায়িত্ব নিয়ে এসে বুঝেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, কঠিন তো তখনই মনে হবে যখন নাকি কেউ ভালোভাবে সরকার চালাতে চাইবে। কিন্তু ওনারা হুম। কি সরকারটাকে ভালোভাবে চালানোর কোনো চেষ্টা কি ওনাদের মধ্যে ছিল, নাকি ওনারা নিজেরাই এর সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন? না, তাদের কোনো চেষ্টা ছিল না, তাদের একটাই চেষ্টা ছিল আওয়ামী লীগকে নিঃশেষ করো। আওয়ামী লীগকে নিঃশেষ করো, জামাতকে প্রতিষ্ঠিত করো, এনসিপি কে প্রতিষ্ঠিত করো, এটাই ছিল তাদের লক্ষ্য। দেশের জনগণের কি কল্যাণ হচ্ছে সেটা তাদের কোনো
কোনো বিষয় ছিল না। আওয়ামী লীগকে দুর্নীতির প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে সে দেখা গেল যে সে নিজেই দুর্নীতির প্রতীক হিসাবে এখন বাংলাদেশের শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছে। তার থেকে নিকৃষ্ট শাসন এখন কেউ দিয়েছে বলে এখন আর বলা হয় না, এবং এরশাদ থেকেও খারাপ শাসন দিয়ে গেছে। আসলে শেখ হাসিনার তুলনা সঙ্গে তুলনা করলে তো অবশ্যই খারাপ ছিল, সেটা পরিসংখ্যানই বলতেছে। সো বিশ্বমঞ্চে এই যে সাধু ভাবমূর্তি ইউনূস ধরে নিয়েছিল যে বাস্তবে যে এই মানে ব্যবস্থাটা বদলানো যে কত কঠিন পরীক্ষা, যে সেটা সে মানে প্রমাণ দিয়েছে আর কি, যে সে যে কতটা ব্যর্থ, এবং সে প্রশ্নগুলো এখন উঠতেই পারে। জি। আমরা আরো কিন্তু লক্ষ্য করেছি যে এই জিনিসটা আমি একটু জানতে চাই, আমার কাছে আমি নিজে একটু কনফিউজ, যে এই যে এত দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে আছে এবং যারা দুর্নীতি করেছে বলে আমরাও বিভিন্ন সময় আলোচনা করেছি, তাদের সেই দুর্নীতির কোনো বিচারের উদ্যোগ কিন্তু কেউ নিচ্ছে না। এবং এই সরকারের আমল আমরা দেখছি আদালতেও যা যে দু একটা বিচারের জন্য দুজন করেছে মামলা হুম। হিসাবে গৃহীত হয়নি। তো যদি বিচার না হয় তাহলে এটা কি উদাহরণ তৈরি করবে? এটা উদাহরণ তৈরি করবে যে মানুষ বুঝে নেবে যে ইউনূসকে ওয়াকওভার দেওয়া হয়েছে, ইউনূসের সাথে এমন কোনো আন্ডার টেবিল ডিল হয়েছে এই সরকারের, যাতে করে তারা তাকে ছাড় দিচ্ছে, তার সাংবাদিকদের ছাড় দিচ্ছে। এটা তো এটা তো প্রতিষ্ঠিত। ইউনূস এসেছিল ওর কার্যক্রমে জামাতকে প্রতিষ্ঠিত করা, মুক্তিযুদ্ধকে ধ্বংস করা, অর্থনৈতিকভাবে লাভবান হওয়া, এবং দেশটাকে আমেরিকার হাতে তুলে দিয়ে যাওয়া। এগুলো তার নীল নকশা অনুযায়ী সে খুবই সফল হয়েছে, এবং এই সফলতার পিছনে বর্তমান সরকারের সাথে তার কি ডিল হয়েছে সেটা তো কেউ জানে না। এই যে ফেব্রুয়ারিতে গিয়ে যে ইয়েতে যুক্তরাজ্যে গিয়ে তারেক রহমানের সঙ্গে তার কোন গোপন চুক্তি হয়েছে, কোন ক্ষমতা বলে আপনার আহ, তার পররাষ্ট্রমন্ত্রী এখন আগে জনই থাকে। হ্যাঁ, তো সবকিছু নিয়ে মানুষের মধ্যে তো একটা ধূম্রজল আছেই, কিন্তু সেটা তারাই ক্লিয়ার করবে। কিন্তু এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে ইউনূসের প্রশাসন যেভাবে চলছিল, এই প্রশাসন যে খুব ভিন্ন কিছু করছে তা না। কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসছে, জামাতে কিছু লোককে পরিবর্তন করে অন্য কাউকে দিচ্ছে, কিন্তু ইউনূসের লোকগুলো তো ঠিক মতোই বহাল তবিয়তে আছে। যত অথর্ব যেখানে যে যে আছে তাকে সেখানে রেখে দিয়েছে। জি। আমরা দেখেছি আপনি যে এই পররাষ্ট্রমন্ত্রীর কথা বললেন, আমরা দেখলাম যে এই পররাষ্ট্র নীতি আমাদের যেটা, সেখানে আমরা এবার প্রথমে আমাদের প্রধানমন্ত্রীর প্রথম যে সফরটা হলো সেটা হ্যাঁ। মালয়েশিয়া হয়ে চীনে গেল। এবং হুম। চীনে যাওয়ার ফলে আমাদের যে আঞ্চলিক যে ভূ রাজনৈতিক যে হুম। মানে আঞ্চলিক রাজনীতি, এখানে কি হ্যাঁ, কিছুটা পরিবর্তন অথবা প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? অথবা চীন থেকেই বা আমরা কি পেলাম? চীন থেকে কি পেলাম এখনো পর্যন্ত আমরা বড় ধরনের ক্লিয়ার আমরা হতে পারি নাই। সে অর্থে যদি বলতে যাই যে পাওয়ার অর্থ যদি বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট যদি আমরা মনে করি যে চীন দিয়েছে, সে অর্থে সেটা এখনো প্রকাশিত না। কতজন চীনা বিজনেসম্যান বাংলাদেশে আসতে চায়, তারা রিলোকেশনের কথা বলেছে, তাদের কিছু কিছু ফ্যাক্টরি বা বাংলাদেশের সাথে তাদের আগ্রহ প্রকাশ করেছে যখন প্রধানমন্ত্রী তাদের সাথে সেখানে বৈঠক করেছিল। এবং বাংলাদেশ তো তাদের জন্য অলরেডি আনোয়ারাতে একটা ইকোনমিক জোন তৈরি করেছে। এবারে সফরে এই আরেকটা জোনের কথা উঠে এসেছে, সেটা হচ্ছে যে মোংলায় একটা ইকোনমিক জোন করা। এটা ইন্ডিয়াকে দিয়েছিল বিগত শেখ হাসিনা সরকার, কিন্তু ইন্ডিয়া যথাসময়ে এটা ঠিক মতো করতে পারেনি, কিংবা ইন্ডিয়াকে পছন্দ নয়, সেজন্য হতে পারে ইউনুস এটা বাতিল করেছে। এখন সেখানে জাপান চায়নাকে আমন্ত্রণ জানানো হয়েছে। চায়না সেটা কি করে এখনো আমরা জানি না। এই বৈঠকে আমরা যদি খেয়াল করে দেখি দেখি যে ইনভেস্টমেন্টের সেটা সরাসরি কোনো আসে নাই। সহযোগিতার ক্ষেত্রটাও ক্লিয়ার হয়নি কত কত দিচ্ছে। এর আগে চাইনিজ প্রেসিডেন্ট যখন বাংলাদেশ সফর করেছিলেন তখন 27 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের কথা উঠেছিল। সেই দীর্ঘ মনে হয় 10 বছর হয়ে গেছে উনি এসেছিলেন যে। তো মাত্র সাড়ে সাত 7 বিলিয়ন বা 7.5 বিলিয়নের মতো ইনভেস্টমেন্ট হয়েছে।
এবং যেগুলো ইনভেস্টমেন্ট হচ্ছে খুবই ধীর গতি, মানে চাইনিজ ইনভেস্টমেন্ট গুলো। বাংলাদেশের তরফ থেকে তো বারবার বলা হচ্ছে যে যাতে ইনভেস্টমেন্ট দ্রুত হয় এবং আরো বাড়ে। আর আর যে ঋণ সুবিধা যেটা আছে, ঋণের হার, সেই সরি এটা কি বলে, সুদের হার, সেটা যাতে একটু কমে। এবং আহ, বাংলাদেশ ঋণ পরিশোধ করার ক্ষেত্রে টেনিউরটা যাতে আরো বাড়ে। তো এই সমস্ত বিষয়গুলো এবারও আলোচনা হয়েছে এবং 13টা সমঝোতা স্বাক্ষর হয়েছে বাংলাদেশ এবং চীনের মধ্যে। তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ছিল। আর আহ প্রতিরক্ষা বিষয়ে কথা বলেছে যে সামনে তারা একটা আলোচনা করে একটা আউটলাইন তৈরি করবে, কোন কোন বিষয়গুলোতে তারা সহযোগিতা করতে পারে, একটা ওয়ার্ক ফ্রেম তৈরি করবে যেটা তাদের ভাষায়। আর যথারীতি রীতি বাংলাদেশ তাইওয়ান ইস্যুতে একমত হয়েছে। বাংলাদেশের সবসময় এক চীন নীতির বিশ্বাসী, তাইওয়ানকে বাংলাদেশ ওন করে না। তারপর আর যে বিষয়গুলো আছে, রোহিঙ্গা একটা বড় ইস্যু। এই রোহিঙ্গা ইস্যুর আমি কোনো বড় ধরনের সমাধান এখানে এই আলোচনায় এসে দেখি নাই। সেই গতানুগতিক একই কথা যে মায়ানমারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। এই সহযোগিতার প্রতিশ্রুতি চায়না বহু আগে থেকে আমাদেরকে দিয়েছে, কিন্তু সেটা তারা রাখে নাই। তারা মধ্যস্থতাকারী হিসাবে খুবই অসৎ এবং তারা বরাবরই মায়ানমারের পক্ষ নিয়ে আছে। এবং বাংলাদেশের সাথে তাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে যে সীমান্তে আমাদের মায়ানমারের সঙ্গে অনেক জায়গায় মাইন পোতা আছে। সেগুলা নিয়ে আমরা একটা চাইনি সহযোগিতা চাওয়া উচিত ছিল বা চেয়েছে হয়তো। আমি জানি না এটা নিয়ে কি করেছে তারা। আর সীমান্ত রোহিঙ্গা ইস্যু যেহেতু বড় ইস্যু, রোহিঙ্গাদের আহ, এটা সমাধান হওয়া আমাদের জন্য এসেনশিয়াল। আর সবচেয়ে বড় ধরনের একটা ব্রেকিং হচ্ছে যে চাইনার তরফ থেকে আমাদের সঙ্গে বাংলাদেশ, মায়ানমার এবং চায়না একটা ইকোনমিক ডোর দাবি করা হয়েছে। তারা চেয়েছে যে আমাদের তিন দেশের মধ্যে যাতে একটা ইকোনমিক ডোর তৈরি করা হয়, যাতে করে বাংলাদেশের সাথে চায়না সরাসরি বিজনেস হয়। এবং সরাসরি বিজনেস মানে অবশ্যই সেটা মায়ানমারের সাথে বাংলাদেশের ইকোনমিক ডোর যদি তৈরি হয় সেটা কার্যকর হবে। কিন্তু এই ইকোনমিক ডোর নিয়ে, করিডোর দেওয়া নিয়ে, ডোর মানে করিডোর দেওয়া, এই করিডোর দেওয়া নিয়ে এর আগেও বহুবার কথা হয়েছিল। খালেদা জিয়ার সরকার যখন আগে ছিল 2001 সালে, তখনও আপনার লুকিস্ট পলিসির অংশ হিসাবে বাংলাদেশ চেয়েছিল একটা ইকোনমি এই করিডোর এখানে তৈরি করার জন্য, তার সাথে যাতে করে কুনমিনের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ হয়, এবং কারণ সেটা সবচেয়ে কাছের হয়। কিন্তু ওই উদ্যোগ আর মানে আলোর মুখ দেখেনি। এবার কতটা আলোর মুখ দেখবে আমি জানি না, কারণ চায়না নিজেরাই প্রস্তাব করেছে। আবার বাংলাদেশের তরফ থেকে এখনো এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলা হয়নি। তো এগুলোই হচ্ছে মূল বিষয় ছিল। আর বাংলাদেশের তিস্তার ইস্যুতে তারা তো সহযোগিতার কথা বলেছে। তারা অলরেডি এটাকে কি বলে, গ্রাউন্ডে পরীক্ষা করা যে বিষয়টা সেটা করেছে। এখন সহযোগিতা কতটা আশা করা যায় জানি না। শুধু তিস্তা নয়, তিস্তা সহ অন্যান্য আহ, নদীর ক্ষেত্র, আহ, নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করার কথা বলা হয়েছে। তিস্তার ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ সেটা ফারাক্কার নিচে। এবং এটা এটা নিয়ে বাংলাদেশ একটা বড় ধরনের স্বপ্ন দেখছে যে এরকম একটা বড় প্রজেক্ট যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশের বহু অঞ্চল আপনার আহ শুকিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে, পাশাপাশি কৃষিক্ষেত্রে একটা বিপ্লব আসবে। জি। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আমি একটা ঠিক পলিটিক্স অথবা এই ধরনের ঘটনার বাইরে অনেকটা ব্যক্তিগত একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যে এই বিশ্বকাপটা এখন মোটামুটি চলছে। আমার ধারণা রাত জেগে আপনিও খেলা দেখছেন কিনা জানি না। টাইমিংটা আমাদের জন্য খুবই একটা হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও এই বিশ্বকাপ এখন পর্যন্ত যা দেখছেন, প্রথম পর্যায়ের খেলা প্রায় শেষ, গ্রুপ পর্যায়ের খেলা। আমার দুটো প্রশ্ন আপনার কাছে যে কেমন লাগছে, এবং আপনার কোনো ফেভারিট দল আছে কিনা, সেই দলের পারফরমেন্স নিয়ে কিছু বলবেন। আমি ভেরি ফ্র্যাঙ্কলি আমি খুব সিরিয়াসলি খেলা দেখছি না এই জন্য যে টাইমটা খুবই মানে উল্টাপাল্টা। এইটা হয়তো গ্রুপ পর্বের খেলা শেষ হলে পরবর্তী পর্যায়গুলো দেখতে পারবো।
আর আমার এমবাপ্পে খুব পছন্দের, একটা ইয়াং তেজি প্লেয়ার। তো এমবাপ্পের জন্য আমি চায়নাকে, ফ্রান্সকে সাপোর্ট করছিলাম গত বছর থেকে। আর এর আগে আমি জার্মানিকে সাপোর্ট করেছিলাম 3 বার। জার্মানিও ভালো করেছে। আর তার অনেক আগে যখন স্টুডেন্ট লাইফে ছিলাম বা তারও পরে ব্রাজিলকে সাপোর্ট করতাম। তো ব্রাজিল আমাকে খুব হতাশ করেছে। আমি ব্রাজিলকে নিয়ে এখন আর, মানে নেইমার ভালো খেলে, সেটা একটা ভালো বিষয়, কিন্তু আমি ব্রাজিলকে এখন আর ওইভাবে মানে ইয়ে করি না। মনের গহীনে একটা টান আছে, কিন্তু ওইভাবে আর প্রিয় দল নয় এখন। প্রিয় দল বলতে কোনোটাই না। তবে এমবাপ্পের জন্য ফ্রান্সের প্রতি আমার একটু ভালোবাসা জন্মেছে। আর আর যে যে ধরুন ব্রাজিল হলে আর্জেন্টিনার ভালো খেলায় যাদের মন জ্বলে, আমার ওইরকম জ্বলে না। মজা করি, কিন্তু তার মানে এই নয় যে আমি আর্জেন্টিনার বিরোধী। আমি মেসির সাথে তো কারো তুলনায় হয় না। সো রাইট। এবং বাংলাদেশের লোকজনও এত ক্রেজি মেসির খেলার জন্য। তো সেদিক থেকে আমার মনে হয় যে আহ, বাংলাদেশে তো 2 পার্টি হয়ে আছে অলরেডি। আমার পার্টি হয়তো মেসি, এমবাপ্পের পার্টি বোধহয় হয়তো কম আছে। তারপর আমি চাই যে ফ্রান্স এবার বিশ্বকাপটা জিতুক। আর বাংলাদেশের বেশিরভাগ লোক যেহেতু আর্জেন্টিনাকে চাচ্ছে, আহ, তারাও, এবং আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটাও যদি সফল হয়, মোট কথা হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, এই 4 দলের মধ্যে যদি যে কেউ জিতে আমি খুশি হব। ইভেন পর্তুগাল জিতলেও খুশি, কারণ CR7 তার শেষ বেলায় যদি একটা কাপ নিতে পারে, তার হুম। জন্য একটা গৌরবের হবে। এর বাইরে না, এর বাইরে অন্য দলগুলোর খেলা ওইভাবে আগ্রহী না আমি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা অনেক কিছু শুনলেন আনিস আলমগীরের কাছে। রাজনীতি নিয়ে শুনলেন, আমাদের কূটনীতি নিয়ে শুনলেন, এবং ওনার এক সময়কার ওনার বড় ভাই হিসেবে, ওনার এলাকার বড় ভাই ডক্টর ইউনূস সম্পর্কে শুনলেন। আপনাদের কেমন লাগলো জানাবেন। বিশ্বকাপে ফুটবল দেখেন, রাত জেগে দেখেন। আমিও রাত জেগে দেখতে যাই, একটু ঝামেলা পড়ে যায়, সকালে ঝিমুনি আসে, তারপর দেখছি, কারণ আমাদের বিনোদন তো আসলে এখানেই। তবে আমি একটা জিনিস খুব বেশ কৌতূহল নিয়ে লক্ষ্য করলাম, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আনিস আলমগীরের কিন্তু এত কোনো পছন্দের দল নেই। অনেককে আমি দেখেছি যে যেটাকে সাপোর্ট করে ওটাকেই করে, ওটা বাঁচুক আর বড়, ভালো করুক আর মন্দ করুক, আনিস আলমগীরের পছন্দটা শিফট করছে বারবার। এটাও ভালো, উনি যে ভালো খেলে তার পক্ষে আছে। দেখা যাক সামনের দিনগুলি কেমন হয়। সবাই ভালো থাকবেন, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।